ইউজার নেম হবে বিদ্যালয়ের যে ইউজার নেম, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত শিক্ষক যিনি আছেন ওনার মোবাইল নম্বরটা হবে ইউজার নেম, এবং পাসওয়ার্ড আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড প্রাথমিকভাবে দিয়ে দেব। পরবর্তীতে যখন ডাটা এন্ট্রি করতে যাবেন তো শুরুতেই এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। এবং ক্লাস্টার পর্যায়ে অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী থানা শিক্ষা অফিসার যারা আছেন তাদের ইউজার নেম হবে ক্লাস্টার কোড, এবং শিক্ষা অফিসার যারা আছেন উপজেলা পর্যায়ে তাদের ইউজার নেম হবে শিক্ষা অফিসারগণের। এবং পাসওয়ার্ড সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড আমরা প্রদান করব। পরবর্তীতে আপনাকে ভিতরে এন্ট্রি করে কাজ শুরু করতে হলে শুরুতেই আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড নিয়ে নিতে হবে। আর পিএসপি এমআইএস পোর্টাল যেটা আপনারা গত আমাদের উদ্বোধন হয়ে গেছে, তার মধ্যেও অলরেডি আপনারা জেনে গেছেন, আমাদের ডিজি স্যার আমাদের ডাইরেক্টর স্যার সেখানে আপনাদের বিস্তারিত বলেছেন উপবৃত্তি সংক্রান্ত। কাজে নতুন করে আর এই ব্যাপারে বলার কিছু। উপবৃত্তি পোর্টালটা হলো, আমি স্ক্রিন কি দেখা যাচ্ছে আমি যেটা দেখাচ্ছি? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন যে উপবৃত্তি পোর্টাল যেটা pesp.finance.gov.bd /PSP এরপরে অবলিক বা /লগইন, এটা দিয়ে আমরা যখন এন্ট্রি করব তখন আমরা উপবৃত্তির পেজ একটা পেজ পাবো আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। আমরা যে উপবৃত্তির আমরা যখন লগইন করব সাথে সাথে আমরা এরকম একটা পেজ আমরা পাবো। যখন pesp.finance.gov.bd দিয়ে যখন আমরা এই পেজে ঢুকবো, তো এই পেজে ঢোকার সাথে সাথে আমরা এরকম একটা পেজ আমাদের সামনে হাজির হবে। এরকম পেজ আসার পরে আমরা যখন লগইন করব, লগইন করার পরে সাথে সাথে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, অর্থাৎ ইউজার অ্যাক্টিভেশন। ইউজার অ্যাক্টিভেশনে গিয়ে এখানে যিনি ইউজার, যে বিদ্যালয়ের শিক্ষক ইউজার হবেন সেই বিদ্যালয়ের তথ্যটা আমরা দেখতে পাবো, এবং সেখানে যে ডিফল্ট পাসওয়ার্ডটা শুরুতেই চেঞ্জ করে নিতে হবে। এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেলে কিছু নির্দেশিকা, পাসওয়ার্ডের কিছু নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকার মধ্যে আছে পাসওয়ার্ডটা কমপক্ষে 8 বা সর্বোচ্চ 12 অক্ষর বিশিষ্ট হবে, এবং পাসওয়ার্ডে এখানে লেখাই থাকবে, আপনারা সেটা দেখে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এরপরে আপনার এই যে নাম, বাংলা নাম, ইংলিশ নাম, তারপরে এখানে যদি কোনো কারেকশন থাকে সেটা কারেকশন করে নেবেন, এবং আপনাদের ইমেল অ্যাড্রেস এগুলো। এরপরে অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে যদি আপনার ইনফরমেশন সঠিক থাকে তাহলে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, অথবা যে যে জায়গাগুলো বাকি আছে সেখানে এরকম লাল কালারের লেখা দিয়ে দেখা যাবে যে আপনার এই ইনফরমেশনটা সঠিক নেই, এটা আপনার কারেকশন করতে হবে। যেমন এই নামটা বাংলা লিখুন, এখানে ইংলিশে আছে, এভাবে। তো এটা হলো ইউজার অ্যাক্টিভেশন। ইউজার অ্যাক্টিভেট করার পরেই ইউজার অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা নতুন আরেকটা পেজ পাবো, যে পেজে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো। সেই পেজটা আমি একটু দেখাচ্ছি। আমরা এরকম একটা পেজ পাবো। এই অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হওয়ার যে কারণে ওই অ্যাক্টিভেশনের অপশনটা আর দেখাচ্ছে নাই। তো অ্যাক্টিভেট হয়ে গেলে পরে এরপরে এখানে দেখেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাচ্ছে, বিদ্যালয়ের নাম দেখাচ্ছে, এবং ড্যাশবোর্ডে আপনার বিস্তারিত একটা তথ্য আপনি এখানে দেখতে পাবেন। তো আমার শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করতে গেলে প্রথমেই আমাকে যেতে হবে বাম পাশে যে ড্যাশবোর্ড আছে প্রাথমিক নির্বাচন। এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে পরে এরপরে আমরা অনেকগুলো সাব ড্যাশবোর্ড দেখতে পাবো, যেমন নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এবং ক্লাস্টারের তালিকা জমাদান। এই আর আরেকটা আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো, সেটা হলো রিপোর্ট। আপনি এখান থেকে চাইলে শিক্ষার্থীর বিভিন্ন ধরনের রিপোর্ট বের করতে পারবেন।
সেই ক্ষেত্রে শিক্ষার্থীর পার্সোনাল রিপোর্ট বের করতে পারবেন বা টোটাল বিদ্যালয়ের রিপোর্ট বের করতে পারবেন, এরকম এই অপশনগুলো আমাদের থাকবে। তো প্রথমেই আমি দেখাতে চাই যে নতুন শিক্ষার্থী এন্ট্রিটা কিভাবে হয়। এটা একদম সহজ, কারণ আপনারা এই জাতীয় কাজ পূর্বেও করেছেন। নগদের মাধ্যমে যখন টাকাটা দেওয়া হয়েছে তখন আপনারা এরকম ডাটা এন্ট্রি করছেন। আর এখন আমাদের আইএমডি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইএমডি শাখা থেকে আপনাদের তথ্য নেওয়া হচ্ছে, সেখানেও আপনারা এভাবে আরো এর চেয়ে অনেক বেশি তথ্য আপনারা পূরণ করছেন। তো এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এন্ট্রি করব গত বছর আমার বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা ছিলেন সেই শিক্ষার্থীদের ডাটা আমরা এন্ট্রি করব, অর্থাৎ 2021 সালের শিক্ষার্থীদের। এবং এই 2022 সালের বর্তমান জানুয়ারি থেকে শিক্ষার্থী হবে গত বছরের যারা শিক্ষার্থী যে 1-এ ছিল, সে আপনি আপগ্রেড করলেই ক্লাস 2-এ চলে যাবে, সেরকম অপশন আপনাদের থাকবে। নতুন করে প্রতি বছর ডাটা এন্ট্রি করতে হবে না, আপনাকে বড় একটা অংশ, ডাটার বড় একটা অংশ এবছরই এন্ট্রি করতে হবে, অর্থাৎ 2021 সালের যে ডাটাটা এন্ট্রি করছেন এখানে। এই তো নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রি করতে গিয়ে প্রথমেই এন্ট্রি করতে হবে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার আছে শিক্ষার্থীর জন্ম সনদ, জন্ম তারিখ, এটা আপনি লিখে দিবেন এখানে। অনলাইন যে ভার্সন আছে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ, সেটা বাঞ্ছনীয়। তবে এই মুহূর্তে আপনারা অনলাইনে যদি নাও করা থাকে সেটাও আমাদের পোর্টালে সাপোর্ট করবে, তবে ভবিষ্যতে এটা করবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই শিক্ষার্থীদেরকে বলতে হবে যে আপনার তারা যে জন্ম সনদ যেটা তৈরি করছে সেটার জন্য অনলাইন করে নেয়, অর্থাৎ কি বলে ইউনিয়ন পরিষদ থেকে, কার্যালয় থেকে। তো এরপরে শিক্ষার্থীর নাম বাংলায় এবং ইংলিশে, যেটা জন্ম নিবন্ধন নম্বরে তার জন্ম নিবন্ধন সনদে যেটা আছে সেটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করবেন। এই ডাটাগুলো অধিকাংশ ডাটাই আমরা আগে চিঠি দিয়ে আপনাদের সংগ্রহ করতে বলেছি, সেটা সংগ্রহ করা আপনাদের আছে। কিছু ডাটা হয়তো বা আপনাদের কাছে নাও থাকতে পারে, সে ধরনের ডাটার মধ্যে যেমন এই ভাই বোনের সংখ্যা আপনাদের হয়তো বা সংগ্রহে নাও থাকতে পারে। তো ভাই বোনের সংখ্যাটা এটা আপনারা সংগ্রহ করে এটা পূরণ করবেন, জেন্ডার, তারপরে ধর্ম, তারপরে নৃগোষ্ঠী কিনা সেগুলো পূরণ করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা এবং মায়ের তথ্য পূরণ করা। বাবা এবং মায়ের তথ্য পূরণ করতে গিয়ে এখানে আপনাকে তথ্য লিখতে হবে না, এখানে দুইটা অপশন পূরণ করতে হবে, একটা হলো মায়ের এনআইডি আর একটা হলো মায়ের জন্ম তারিখ। বাবার এনআইডি এবং বাবার জন্ম তারিখ, আপনি যখন এনআইডি নম্বর এবং জন্ম তারিখটা দিবেন অটো নাম, বাংলায় নাম এবং ইংলিশে নাম এটা চলে আসবে, কারণ আমাদের এই ডাটাটা নির্বাচন কমিশনের তাদের ওই যে আমাদের ন্যাশনাল এনআইডি যে সফটওয়্যারটা আছে সেটার সাথে আমাদের এটা এপিআই করা বা ইন্টিগ্রেটেড করা। কাজে আমি আপনাদের একটু ডাটা এন্ট্রি, আমার একটু এনআইডি এন্ট্রি করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনাদের একটা এনআইডি নম্বর এবং জন্ম তারিখ। জন্ম তারিখ চাইলে আপনারা এখানে লিখেও দিতে পারবেন, অথবা এখানে বছরে গিয়ে বছর আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এনআইডির ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, আমাদের এনআইডিটা কিন্তু 3 ধরনের হয়। একটা হয় 10 ডিজিট অর্থাৎ 10 ডিজিটের, একটা 13 ডিজিটের, আর একটা হলো 17 ডিজিটের। তো যখন এনআইডি 13 ডিজিটের যেটা আছে সেটা যখন পূরণ করবেন তখন অবশ্যই আপনাকে এনআইডির শুরুতে জন্ম সালটা লিখতে হবে, জন্ম সালটা সহ 17 ডিজিট করে লিখতে হবে এনআইডি নম্বরটা, সেটা লিখে এবং জন্ম তারিখ, সঠিক জন্ম তারিখ অর্থাৎ এনআইডিতে যে জন্ম তারিখ আছে সেটা দিয়ে যখন আপনি খুঁজুন বাটনে ক্লিক করবেন তখন আপনার এখানে নাম চলে আসবে, অর্থাৎ এনআইডিতে বা নির্বাচন কমিশনের যে নামটা আছে সেভাবে নাম চলে আসবে। এরপরে আপনি মোবাইল নম্বরটা দিবেন, এখানে যে মোবাইল নম্বরটা ইউজ করেন বাবা অথবা মা, সেই সঠিক মোবাইল নম্বরটা দিতে হবে। এরকম সঠিক মোবাইল নম্বরটা আপনি দিবেন, মনে করেন এরকম একটা মোবাইল নম্বর আমি দিলাম। এই মোবাইল নম্বর দেওয়ার পরে এটা গেল শিক্ষার্থীর প্রাথমিক তথ্য অর্থাৎ ব্যক্তিগত তথ্য। শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য এভাবে পূরণ করবেন। এরপরে বর্তমান ঠিকানার জায়গায় দেখবেন যে বর্তমান ঠিকানায় কিছু
পূরণ করা থাকবে, বিভাগ, জেলা, উপজেলা। তো এখানে এবং পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো বর্তমান ঠিকানা। শিক্ষার্থী যে ক্লাস্টারে ভর্তি হয়েছে বর্তমান ঠিকানা স্বভাবত কারণে ওখানেই হবে, দুই একটা ব্যতিক্রম হতে পারে, হয়তো বর্ডার লাইন এরিয়াতে যে বিদ্যালয়গুলো সেখানে একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় বর্তমান ঠিকানাটা হবে শিক্ষার্থী যে ক্লাস্টারে বা যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেখানকার বর্তমান ঠিকানাটা। এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এখানে চেক বক্সে যদি ক্লিক করেন তাহলে ওই বর্তমান ঠিকানার জায়গা থেকে স্থায়ী ঠিকানাটাও চলে আসবে আপনার। যদি আমি এখানে একটা কোড নম্বর দেই, এরকম কোড নম্বর দিতে পারি বা ঠিকানা লিখতে পারি, এরপর আপনার বর্তমান ঠিকানা যদি টিক চিহ্ন দেই বা চেক বক্সটা ক্লিক করলে এখানে অটো চলে আসবে আপনার ঠিকানা, সকল ইনফরমেশন। তো এটা গেল হলো শিক্ষার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা। এরপরে বর্তমান শিক্ষা তথ্য পূরণ করতে হবে। শিক্ষা তথ্যের গিয়ে বিদ্যালয় পর্যন্ত ডাটা, আমরা বিদ্যালয়ের বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার এবং প্রতিষ্ঠানের নাম, এটা আমরা আইএমডি শাখা থেকে আইবাসকে সরবরাহ করেছি, যে কারণে ওখানে দেখবেন যে পোর্টালে এই তথ্যগুলো পূরণ করা আছে। বর্তমান শিক্ষা তথ্যের জায়গায় বিদ্যালয় পর্যন্ত তথ্য পূরণ করা থাকবে। সেখানে শুধু পূরণ করতে হবে শিক্ষার্থীর শ্রেণী, কোন শ্রেণীতে শিক্ষার্থী পড়ে, তারপরে পূরণ করতে হবে শিফট যদি থেকে থাকে তাহলে পূরণ করবেন অথবা প্রযোজ্য নয় দিবেন, শাখা যদি থাকে তাহলে শাখা দিবেন অথবা প্রযোজ্য নয় দিবেন। এরপর রোল নম্বর, তো শিক্ষার্থীর যে রোল নম্বর সেটা পূরণ করবেন। এইভাবে শিক্ষার্থীর বর্তমান শিক্ষা তথ্য পূরণ করবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীর অভিভাবক, অর্থাৎ শিক্ষার্থীর মূল অভিভাবককে, কার মোবাইল অ্যাকাউন্টে টাকাটা যাবে, সে কি তার আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে এবং নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে, অপারেশনাল ম্যানুয়াল যেটা, সেখানে স্পষ্ট করে বলা আছে যে শিক্ষার্থীর অভিভাবক হবে এবং শিক্ষার্থীর টাকা যাবে সর্বপ্রথম হলো তার মায়ের অ্যাকাউন্টে। তো মা যদি কোনো কারণে না থাকে, বিশেষ করে মা যদি মৃত হয় বা মা যদি মা বাবার সাথে যদি বিচ্ছেদ ঘটে বা শিক্ষার্থী যদি মায়ের কাছে লালিত পালিত না হয়, অন্য কারোর কাছে লালিত পালিত হয়, সেই ক্ষেত্রে এইখানে অভিভাবকের তথ্য, সঠিক অভিভাবকের তথ্য দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম অভিভাবক হবে মা। মা অভিভাবক যখন দিবেন তখন উপরে যে মায়ের ডাটা পূরণ করা থাকবে সেখান থেকে অটো এখানে ডাটা চলে আসবে। যদি মা না থাকে সেক্ষেত্রে বাবা দিবেন, বাবা দেওয়ার পরে দেখবেন এই যে আমি বাবার ডাটাটা পূরণ করেছিলাম, যে কারণে বাবার ইনফরমেশন এখানে অটো চলে আসছে। তো এরকম অভিভাবকের তথ্য ডাটা চলে আসবে। তো আপনারা এই সার্ভারে কাজ করতে গিয়ে দেখবেন যে অনেক তথ্যই আপনাদের পূরণ করতে হবে না, অল্প সামান্য কিছু তথ্য আপনাদের পূরণ করতে হবে। এবং সেই তথ্যগুলো আমি আশা করছি বা আমরা জানি যে আপনারা অনেক তথ্যই আগের থেকেই সংগ্রহ করে রাখছেন। এরপরে অভিভাবক সিলেক্ট করার পরে এখানে দেখতে হবে যে মোবাইল নম্বর, অভিভাবকের যে এটাই সঠিক মোবাইল নম্বর কিনা এটা আরেকবার যাচাই করবেন। এবং যাচাই করার পরে সর্বশেষ পেমেন্টের বিবরণ, অর্থাৎ শিক্ষার্থীর গার্ডিয়ান যিনি আছেন, বাবা বা মা, তিনি তার মোবাইল নম্বরটা কোন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্ট নম্বর আছে, বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, ওকে ওয়ালেট, এরকম অনেকগুলো। আপনারা গার্ডিয়ান যেটাই প্রেফার করে, যেটা পছন্দ বা যেটাই তার অ্যাকাউন্ট নম্বর আছে সে সেটাই সিলেক্ট করবে। যদি নগদ হয় নগদ, যদি বিকাশ হয় বিকাশ দিবে, অথবা যদি রকেট, তার পছন্দ মতো। এরকম আমাদের নির্দেশিকা সেভাবেই বলা আছে। তো এখানে আপনি যে নম্বর দিবেন সেই নম্বর দিবেন, এরপর অটো আপনার সেই গার্ডিয়ান অভিভাবকের যে তথ্য থেকে আপনার সেই নম্বরটা চলে আসবে। এবং অভিভাবকের তথ্যে এই মোবাইল নম্বর যেটা দিবেন, অর্থাৎ মোবাইল নম্বরটা এমন একটা মোবাইল নম্বর যেটা দিতে হবে যেখানে শিক্ষার্থীর টাকা যাবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে শিক্ষার্থীর টাকাটা যেন তার সঠিক অভিভাবক বা সঠিক গার্ডিয়ানের কাছে পৌঁছে, এটা আমাদের সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। এবং এটা বিশেষ করে আমাদের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক যারা আছি আমরা, তারপর উপজেলা পর্যায়ে যে কর্মকর্তারা আছি, এটা কিন্তু আমাদের একটা অন্যতম দায়িত্ব এবং এটা আমাদের খুব সতর্কতার সহিত এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই অভিভাবকের তথ্য এবং পেমেন্টের তথ্য দেওয়ার পরে আমার ডাটা এন্ট্রির কার্যক্রম শেষ। আপনি আরেকবার শুরু থেকে জাস্ট ডাটাটা শুরু থেকে আরেকবার একটু চেক করে আসবেন। চেক করে ব্যক্তিগত তথ্য দেখবেন ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ঠিক আছে কিনা, এরপরে বর্তমান শিক্ষা তথ্য এগুলো ঠিক আছে কিনা যাচাই বাছাই করার পর সর্বোপরি অভিভাবকের তথ্য এবং পেমেন্টের বিবরণ
এটা চেক করার পরে আপনি তখন সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এবং সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে আপনার ডাটা সংরক্ষিত হয়ে যাবে, পোর্টালে এন্ট্রি হয়ে যাবে এবং ডাটা একবার এন্ট্রি হলে সেই ডাটা আপনি আপডেট করতে পারবেন, কিন্তু সে ডাটা মোছা যাবে না, তবে ইনঅ্যাক্টিভ করে রাখা যাবে। অর্থাৎ ওই ডাটা দিয়ে আপনি ইনঅ্যাক্টিভ করতে, যদি ভুল ডাটা আপনি এন্ট্রি করে থাকেন বা ভুল হয়ে থাকে, মানে কোনো কারণবশত যদি দেখা যায় নেটওয়ার্কগত কারণে হতে পারে বা এরকম বিভিন্ন কারণে হতে পারে, সেটা হলে আপনি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। তো এভাবে ডাটা এন্ট্রি হয়ে গেলে তখন ডাটাটা আপনি প্রাথমিক তালিকায় দেখতে পাবেন, শিক্ষার্থীদের ডাটা। এই যে আমি যখন প্রাথমিক তালিকায় ক্লিক করলাম, দেখেন এই যে প্রাথমিক তালিকায় আমরা যে ডাটা এন্ট্রি করেছি, যেমন এখানে ৭১ জন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করা হয়েছে। সেই ৭১ জন শিক্ষার্থীর ডাটা এখানে প্রতি পৃষ্ঠায় রেকর্ড ১০ জন করে দেখা যাচ্ছে। তাই এখানে আমি ১০ জন, ২০ জন, ৫০ জন বা ১০০ জন পর্যন্ত ডাটা আপনি এক পেজে দেখতে পাবেন। এই যে আমার এখানে ৭১টা ডাটা একসাথে দেখা যাচ্ছে এভাবে। এবং এটা দেখলেন শিক্ষার্থী প্রাথমিক তালিকা। এরপরে যদি কোনো শিক্ষার্থীর তথ্য আপডেটের দরকার হয়, তাহলে যে শিক্ষার্থীর তথ্য আপডেট করবেন সেই তথ্য আপডেটে গিয়ে সেই শিক্ষার্থীর শ্রেণী লিখে আপনি সার্চ করতে পারেন যে কোন শ্রেণীর ডাটা, বা শিক্ষার্থীর আপনি যে বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা দিলেন সেটা দিয়ে করতে পারেন, অথবা অভিভাবকের এনআইডি অথবা রোল নম্বর, শ্রেণী দিলেন এবং রোল নম্বর দিলেন। মনে করেন আমি এখানে প্রথম শ্রেণী দিলাম, রোল নম্বর দিলাম ২। তাহলে এটা দিয়ে আপনি যখন খুঁজে ক্লিক করবেন তখন আপনার যদি থেকে থাকে সেই ডাটাটা এখানে দেখাবে। তো এভাবে ডাটাটা চাইলে আপনারা পরবর্তীতে যদি এন্ট্রি করার প্রয়োজন, আপডেট করার প্রয়োজন হয় আপডেট করবেন। সর্বশেষ তালিকা প্রাথমিকভাবে দেখার পরে এরপরে আরেকবার চেক করার পরে আপনি তালিকাটা ক্লাস্টারে জমাদান অপশনে যাবেন। ক্লাস্টারে জমাদান অপশনে গেলে আপনি এখানে তখন শ্রেণী ওয়াইজ সিলেক্ট করতে পারেন, অথবা আপনার শ্রেণী সিলেক্ট না করে একবারে সকল ডাটা আপনি এখানে শো করাতে পারেন। তার কোনো ডাটা এখানে ক্লাস্টারে জমা দেওয়া দেখা যাচ্ছে না, কারণ সেই সব ডাটা ক্লাস্টারে অলরেডি জমা দিয়েছে, যাকে বিদ্যালয় থেকে দেখা যাচ্ছে না। এটা আমরা একটা লাইভ ভার্সনে স্কুলে দেখলাম। তো এরপরে ক্লাস্টারে জমা দিলে পরে এই ডাটাগুলো তখন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তিনি ক্লাস্টার ওয়াইজ ডাটাটা দেখতে পাবেন এবং তিনি সেই ডাটাটা দেখে উপজেলা শিক্ষা অফিসার আবার ডাটাগুলো যাচাই বাছাই করে, ডাটাগুলো যদি সঠিক থাকে তাহলে তিনি ডাটাগুলো ভ্যালিডেশন করে শিক্ষা অফিসারের, অর্থাৎ বা উপজেলা শিক্ষা অফিসার অথবা থানা শিক্ষা অফিসারের আইডিতে প্রেরণ করবেন। তখন তিনি এই ডাটাগুলো ভ্যালিড করবেন এবং এই ডাটাগুলো ভ্যালিডেশন হয়ে গেলে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে এরপরে আপনারা আপনাদের বিদ্যালয় ভিত্তিক এবং শিক্ষার্থীদের কোয়ার্টার বা ষান্মাসিক ভিত্তিতে আপনারা তখন ডিমান্ড পাঠাবেন। সে কাজগুলো আমরা পরবর্তীতে আপনাদের সাথে বিভিন্ন সময় আমরা মিটিং এর মাধ্যমে বা এভাবে লাইভ এর মাধ্যমে আইবাস থেকে দেখানোর আমাদের ব্যবস্থা করা হবে। এবং আপনারা অবগত আছেন কিনা জানি না, কালকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারদের সমন্বয়ে কালকে আমাদের 10টায় একটা লাইভ এন্ট্রি প্রোগ্রাম আছে, যেখানে আইবাস আমাদের এই অপশনগুলো, অর্থাৎ আমি যে বিষয়টা দেখালাম ওনারা আলো ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাবে। সেখানে আপনাদের রেকর্ড করার সুযোগ থাকবে, আপনারা রেকর্ড করে চাইলে আপনারা পরবর্তীতে, চাইলে না আপনারা আসলে পরবর্তীতে যার যার উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক আপনারা ওই লাইভের অংশটা দেখাতে পারবেন এবং তাদেরকেও সরবরাহ করতে পারবেন। এটা কালকের আমাদের সেই লাইভ প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। যাই হোক, এতটুকুই হলো আমার এই ডাটা এন্ট্রির প্রেজেন্টেশনের বিষয়। এখন যদি কারো কোনো বিষয় জানার থাকে। ধন্যবাদ সবাই।